একটা চমৎকার একটা বিষয় যে নাট্য দলগুলো তারা সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়ে এই সুযোগটা করে দিয়েছে সাহিত্য সম্মেলনে যারা আগত অতিথিদের জন্য। এবং আমাদের প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এবং রক্তকরবীর খুব ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। 1921 সালে রবীন্দ্রনাথের রচিত এই নাটকটি নাটক হিসাবে পাঠ করার জন্য খুব জনপ্রিয় হয়েছে, নাটক হিসাবে জনপ্রিয়তা পায়নি। তার কারণ এই নাটকের যে নানা মাত্রা এবং গভীরতা সেটা নাট্যজনদের সেটা অনুধাবন করতে এবং উপস্থাপনা করতে অনেক সময় লেগেছিল। আমরা জানি 50-এর দশকের মধ্যভাগে শম্ভু মিত্রের পরিচালনায় বহুরূপীর যে নিবেদন রক্তকরবী, সেটাই রক্তকরবীকে আবার জনসমক্ষে নিয়ে এসলো এবং তারপর নানাভাবে রক্তকরবী ব্যাখ্যা দেওয়া হয়েছে, নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশেও একাধিক নাট্যগোষ্ঠী এই নাটককে নিবেদন করেছেন এবং তার মধ্যে সকলের বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নাগরিক নাট্য সম্প্রদায় নিবেদিত আতাউর রহমানের নির্দেশনায় রক্তকরবী নাটক। এবং আজকে এটা সমস্ত নাটকই তার কিছু অংশই এখানে নিবেদিত হবে, কিছুটা পাঠ অভিনয়ের আদলে, এবং পূর্ণাঙ্গ অভিনয় হয়তো এখানে ঘটছে না, কিন্তু এর মধ্য দিয়ে সমস্ত নাটকের যে মালাটা এখানে গাঁথা হবে তার মধ্য দিয়ে আমরা মনে হয় যে বাংলাদেশের যে সমৃদ্ধ নাট্য ঐতিহ্য এবং নাট্য চর্চার যে ধারাবাহিকতা এবং গভীরতা প্রসারতা তার একটা পরিচয় আমরা পাব। তো এখন আমি আহ্বান জানাচ্ছি নাগরিক নাট্য সম্প্রদায় রক্তকরবী নিবেদনের জন্য। শুনতে পাচ্ছি। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো, নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবী। পর্বতের মতো চূড়ার মতোই আমার শূন্যতা, কি বলবার আছে বলো। ওই মালা আমায় মানায় না। আজ খুশিতে আমার মন ভরে আছে, তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কিসের গান? ফসলের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই গান। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যোগপুরের কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই যে আমার কাছে শক্ত। সরোবর কি ফেনালপুর পরে ঝর্ণার মতো নাচতে পারে? যা কথা করে না, সময় নষ্ট করে না, চলে যাওয়া বলছি। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি। তুমি যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে জড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলে, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া
থেকে সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর, ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। মন নাচে? রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, কিছু কিছু বুঝি। আমি জানি আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে চোরের মুখ ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু কিন্তু সহজের থেকে প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। তোমার এত আছে, তবু কেবল এমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। রঞ্জনের মতো যৌবন থাকলে তোমাকে ছাড়া রেখে বাঁধতে পারতুম। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপর কেন এমন ছটফট করছো বুঝতে পারি না। বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি এক প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো ছোট্ট একটা ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে, কিন্তু একটুখানি ছোট্ট দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁধে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দত্তের দুঃস্বপ্ন হঠাৎ কুমড়ে কুমড়ে গড়িয়ে গেল। সকালবেলায় দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি ওর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলাম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল আকাশে আকাশে ভিখারি নটবালকের মতো নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা বেশ, যেও। এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, সবখানে বাদ দিয়ে হঠাৎ তোমার একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলি সবাই আমার থেকে পালিয়ে বাঁচে, কিন্তু সব কিছু দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এইসব কথা বলছো? আমার আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনে। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সেই হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে যায়। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, তাকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে, সে কি আর আমি জানি নে? নন্দী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দর জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, তখন বিনার তার বাজে না, ছেড়ে যায়। যাও, তুমি চলে যাও, আমার সময় নষ্ট করো না, নইলে বিপদ ঘটবে। চলে যাও বলছি। যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। আবার এসেছো অসময়ে। যাও, তুমি চলে যাও বলছি, এখনই চলে যাও। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে
কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত ঘটবে, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে দাঁড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজাটা খুলে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি, সর্দারকে বলে দিয়েছি, ওকে এখনই এখানে এনে দেবে। পুজো যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। নন্দনী, আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজা অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকার নিচে গড়িয়ে যাবে। আমি চাই সবাইকে যেমন তুমি ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি তুমি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো? তোমাকে আমার পরিচয় দিবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার। ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? ও রঞ্জন? না না, ও কখনই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। কেন হলো? কেন এমন স্পর্ধা করে এলো? কেন বললে না ওর নাম? রঞ্জন, জাগো, আমি এসেছি তোমার সখী। রাজা, রাজাও জাগে না কেন? ঠকিয়েছে আমাকে, ওরা ঠকিয়েছে। আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক্তাররা সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। জাগরণ খুঁচিয়ে দিতেই পারি। তবে আমাকেও সেই ঘুমে ঘুম পাড়াও। আমি যে আর সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি আমি যৌবনকে মেরেছি, আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলে? এমন করে বলেছিলাম, আমি সইতে পারিনি। হঠাৎ যেন আমার নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠলো। বীর আমার, এই নীলকণ্ঠ পাখির পালক তোমায় পরিয়ে দিল। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। ওই যে ওর হাতে সেই রক্তকরবের মঞ্জুরি, তবে তো কিশোরকে দেখেছিল। রাজা, রাজা কোথায় সেই বালক? কোন বালক? বালিকার মতো কুচিতার মুখ, উদ্ধতার বাক্য, সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে তার কি হলো? বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদ্বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? সেই লড়াই এই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি এর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো এর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এই সামান্য পরিবেশনায় আমরা তার সুন্দর পরিচয় পেলাম। পরবর্তী পরিবেশনা সময় নিবেদিত শহীদ মনির চৌধুরী রচিত কবর ছিলেন, তাদের অনুপ্রেরণায় নাটকটি লিখেছিলেন এবং এই নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং মনির কারাবন্দী অধ্যাপক অজিত কুমার গুহকে
এবং এই সংগ্রামশীলতা মনির চৌধুরীর যে চেতনা, তোমাদের পাহারা দেবার এই নাকি নমুনা? ছিলে কোথায় এতক্ষণ? কতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া নেই। প্রথম খাওয়া করতে পারিনি হুজুর। এমন ঠান্ডার হান্দার হুজুর, সে কানের মধ্যে খামকে কেমন সাজা করে। তোমার পোস্টিং কোথায় ছিল? হ্যাঁ? ওই পশ্চিম করে, ওই কিনারের শেষ লাল বান্ধন কবরের পার। ওখান থেকে এখানে আসতে একেবারে হাঁপিয়ে পড়। গর্তে, কবর, কবর, পুরান কবর হইল। একদম ঠোসা ছিল। না বুঝা পা দিতে একদম ফস করে ভিতরে ঢুকে গেছে। চোখ মেলে পথ চলো না। খেলার মাঠ পেয়েছো নাকি? এটা গোরস্থান। সাবধানে পা ফেলতে পারো না? যাও, ডিউটিতে যাও। যাওয়ার সময় আরেকটার মধ্যে পড়ো। কাতার দেখে আল দিয়ে চোখ। যাও, কোনো কাজ এমনি ডেকেছি। বাতিটা জ্বালিয়ে দিও। জি হুজুর। তখনই বলেছিলাম স্যার এসব আজে বাজে লোক। আমি স্যার ইন্সপেক্টর হাফিজ। এমন করে নাকে মুখে কাপড় জড়িয়েছেন যে অন্ধকারে চমকে উঠেছিলাম। ভবিষ্যতে ওরকম আর করবেন না। না, ভয় পাইনি। গত 4-5 বছরের মধ্যে ভয় কখনোই মনে ঢুকতে পারে। তো ডাক্তার বলেছে আমার হার্ট নাকি একটু weak। সাবধানে থাকতে বলেছে। কি বলছিলেন বলুন? এই বলছিলাম স্যার এসব হাবা গোবা লোক সঙ্গে না আনলেই পারতেন। কাজ বাড়াবার চেয়ে পণ্ড করাতেই বেটারা বেশি পটু। দাও, ওরা আমার বিশ্বাসী লোক। আপনার সারা অফিস ঝরলেও অমন লোক যুক্ত না। এটা স্যার ঠিকই বলেছেন। সব একেবারে হারামির বাচ্চা। বেতনটাকে পাওনা দাবি হিসেবে আদায় করতে চায়, নিমক বলে মানে না। এজন্যই তো স্যার আজকাল কোনো অফিসেই ফেথ, ডিসিপ্লিন এগুলো খুঁজে পাবেন না স্যার। হুম। তবু কিছু কাজ আছে স্যার যা বিবির সামনেও বেপরদা করতে নেই। কি? তাছাড়া শহরে কার হঠাই বা লাশা গোরখুড়াগুলোকে নিয়ে আমি একলাই সব সাফ সুফ করে রাখতাম। তার উপর শীতের মধ্যে আপনি কষ্ট করে। কিছু কাজ আছে যা অন্যের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। তা সে যতই পটু হোক না কেন। কিছু কিছু কি খুঁজছেন স্যার? হ্যাঁ, একটা বোতল ওই গ্লাসটার পাশেই ছিল। ওই চিনে আমি বিশ্বাস করলেও তারা কেউ এসে একেবারে বোতল সমেত আমার হুইস্কি সাবান করে যাবে মনে হয় না। একটু আশেপাশে খুঁজে দেখুন তো, আমি ভুলে কোথাও ফেলে গেছি নাকি। ব্যাগের ভেতরে পুরে রাখেননি তো? না, ওগুলো ভরা বোতল। একটা কিছু খালি হয়েছে। ও তাই তো। এ তো বড় সাংঘাতিক কথা। না, ভালো করে খুঁজে দেখা দরকার। বোতলটা কিরকম স্যার? না খেয়ে থাকলে বোঝানো যাবে না। স্যার মানে আমি একটা মানে বোতলটা শেপ মানে করণের কথা বলছিলাম। খুঁজে দেখুন। আমি নতুন একটা খুলছি, আপনি ওটা খোঁজ করুন। আচ্ছা খুঁজে দেখছি। পেয়েছি স্যার, পেয়েছি। এই যে এইটা না স্যার? অদ্ভুত চরিত্র। 4-5 বছরের মধ্যে কোনোদিন ভয় পাইনি, এটা ঠিক। তাহলেও এটা গোরস্থান, খেলার মাঠ নয়। হঠাৎ চেঁচালে বুকে লাগে। আপনাকেও বলেছি একবার দেখি। হ্যাঁ, বোতল এটাই তো। কিন্তু মানে একদম খালি যে স্যার। তা দেখুন। যে খেয়েছে সে যে বোতল শুদ্ধ সাবার করতে সক্ষম নয়, বর্তমানে সেটাই আমাদের জন্য এরকম জায়গায় সুখের কথা। অন্তত ভয়ের কথা নয়। হয় কি যে বলেন স্যার। মানে আমি ভেবেছিলাম হয়তো এমনিতেই কারো পায়ের ধাক্কা লেগেই ছিটকে পড়ে গিয়ে থাকে। সব হয়তো মাটিতে গড়িয়ে পড়ে বরবাদ হয়ে গেছে। নিশ্চয়ই ওই গার্ড বেটার কাণ্ড। কবরের গর্ত থেকে উঠে এসে সোজা আপনার বোতলের উপরেই হয়তো হোঁচট খেয়েছে। আমার দামি জিনিসটা নষ্ট করে দিল স্যার। আপনাকে প্রথম ভেবেছিলাম নেহাত সরকারি কর্মচারী, এত দরদি লোক বুঝিনি। সব মাটিতেই পড়েছে স্যার। হাত দিয়ে দেখলাম জায়গাটা ভিজে একেবারে কাদা কাদা হয়ে গেছে। বাবা, আপনার এই চাকরি নেওয়া সার্থক হয়েছে। এবার একটু আরাম করুন। ভয়ঙ্কর ঠান্ডা। আপনার পা শুদ্ধ কাঁপছে। হ্যাঁ বা চলছে। না, কাঁপছে। হ্যাঁ কাঁপছে। হ্যাঁ তাই তো। কি বেজায় শীত। একটু বসি তাহলে স্যার। হ্যাঁ ওদিকটার কাজ কতদূর এগুলো আর কতক্ষণ দেরি হবে?
মেটাতে একটু দেরি হয়ে গেল। আপত্তি? জি স্যার। টাকা পয়সা নিয়ে আপনি কোনো গোলমাল করেননি তো? না স্যার। আপনাকেও বলেছি যে টাকার জন্য চিন্তা করবেন না। যা দরকার তারও চেয়ে বেশি ছড়িয়ে যায়। সরকারের অনুমোদন আমি জোগাড় করে দিই। জি স্যার। টাকা ঢালতে আপনার কষ্ট হয় কেন? কমতি পড়লে আপনি আমার কাছে চেয়ে নিন। সে কি স্যার আমি বুঝিনি। সরকারের কাজে সরকারি টাকা খরচ করতে আমি পেছপা হবো কেন? তবে ওই ছোট লোকগুলোর আবার অদ্ভুত সব ধর্মীয় কুসংস্কার রয়েছে কিনা তাতেই তো যত ফ্যাক্টরাবাদ। মজুরি তো 16 আনা আদায় করবেই, তার উপর ধর্মের নাম করে 7 রকমের ফষ্টি নষ্টি। কুসংস্কারী দেশটাকে গেল স্যার, কুসংস্কারী দেশটাকে গেল। ওহ, ওহ! আমার বক্তৃতা আমাকে শোনাবেন না। কি ঘটেছে তাই বলুন। হাসপাতাল থেকে লাশগুলো তাড়াহুড়ো করে এনে হিচড়ে গাড়িতে তুলতে হয়েছে। তার উপর এতখানি পথ ট্রাকে আনা, ঝাঁকুনি কিছু কম খায়। আর ডাক্তারগুলো যেমন পশু মরাগুলোকে কেটে কুটে একেবারে লাশ করে রেখেছে। কাজে নার্ভাস হলে এত বড় প্রতিষ্ঠানের নেতা হতে পারতাম না, তবু আপনাকে বলেছি আমার হার্ট একটু উইক। বেশি স্ট্রেন সহ্য হয় না। বাজে কথা না ঘেটে আসল কথা। যা হবার তাই হয়েছে। কি হয়েছে? টানা হ্যাচড়ায় আর ট্রাকের ঝাঁকুনিতে গাড়ির মধ্যে লাশগুলো একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে। কাটা টুকরোগুলো এলোমেলো হয়ে যাওয়ায় এখন আর বুঝবার উপায় নেই কোনটার সঙ্গে কোনটা যাবে। তাতে কি হয়েছে? আরো একটা খাচ্ছেন স্যার? না মানে তাই দেখে আমি গোড়গুলোকে বললাম আলাদা আলাদা করে অতগুলো কবর বানিয়ে কি দরকার? একটা বড় মতন গর্ত করে সবগুলোকে তার মধ্যে ঠেসে ঠুসে দূরে মাটি চাপা দিয়ে দিলেই হয়। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা মনে রাখতে হবে। ইন্সপেক্টর হাফিজ। ইন্সপেক্টর হাফিজ। জি স্যার। কাল সকালে পার্টি হাউসে আসবেন, রেকমেন্ডেশন লিখে দিন। মেহেরবানি স্যার, মেহেরবানি। পাকিস্তান হবার পর আমরা পেটি অফিসাররাই কিছু পেলাম না। পাকিস্তানের জন্য এত ফাইট করে আমাদের এখন সেই দশা। যদি আপনারাও আমাদের দিকে ফিরে না তাকান আমরা বাঁচবো কি করে স্যার? আমাদের তো কোনো দল নেই স্যার, কোনো রাজনীতি নেই স্যার। সরকারি মা বাপ যখন যে দল হুকুমত চালায় তার হুকুমই তামিল করি। এর মধ্যে গোলমালটা কিসে? আপত্তি